স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 259-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। একের দাগে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. সুবা মানে হলো রাজ্য। 2. শশাঙ্ক ছিলেন শিবের উপাসক। 3. সেন বংশের শাসক ছিলেন বল্লাল সেন। 4. হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। 5. বিটপাল ছিলেন একজন প্রসিদ্ধ শিল্পী। 6. সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত কাব্য। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. ড্যাশ অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হতো বঙ্গাল। 2. ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হল কোরআন। 3. কবি ধৈ লিখেছিলেন অষ্টাধ্যায়ী কাব্য। 4. সহজযানকে সহজিয়াও বলা হয়। 3 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1. পুণ্ড্রবর্ধন কি? পুণ্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম। এই অঞ্চল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী এবং পাবনা জুড়ে ছিল। একসময় শ্রীহট্ট বা সিলেট এর ভিতরে ছিল। গুপ্তযুগে পুণ্ড্রবর্ধন ছিল একটি ভুক্তি বা শাসন এলাকা। 2 এর দাগে রয়েছে চর্যাপদ কি? তোমাদের টেক্সট বইয়ের 31 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। 3 এর দাগে রয়েছে খলিফা কাকে বলে? প্রথম খলিফা কে ছিলেন? টেক্সট বইয়ের 20 পাতায় এই প্রশ্নের উত্তরটা রয়েছে। মোহাম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মোহাম্মদের প্রধান 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। প্রথম খলিফা ছিলেন আবু বকর। 4 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1. টিকা লেখো গৌড়। তোমাদের টেক্সট বইয়ের 10 নম্বর পাতায় এই যে গৌড় রয়েছে, তো এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত তোমাদের এখানে লিখতে হবে। 2 এর দাগে রয়েছে চক্রপাণি দত্ত সম্বন্ধে যা জানো লেখো। টেক্সট বইয়ের 30 নম্বর পাতায় চক্রপাণি দত্ত সম্পর্কে টিকা লেখা আছে, তো এখান থেকে এই পুরোটা লিখতে পারো। এছাড়াও যদি কেউ গুছিয়ে লিখতে চাও তাহলে তোমরা এই অ্যান্সারটাও করতে পারো। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। জন্মস্থান চক্রপাণি দত্ত সম্ভবত বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। কৃতিত্ব তিনি প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার উপর টিকা লিখেছিলেন। তিনি চিকিৎসা বিষয়ে বিখ্যাত গ্রন্থ চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন। তাছাড়া ঔষধের উপাদান, ভেষজ গাছগাছরা নিয়েও তিনি বই লিখেছিলেন। 3 এর দাগে রয়েছে টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র। তোমাদের টেক্সট বইয়ের 26 নম্বর পাতায় ইউরোপের সামন্ততন্ত্র সম্পর্কে এখানে টিকা দেওয়া আছে, তোমরা এটা লিখবে। 5 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে লেখো। তোমাদের টেক্সট বইয়ের 15 নম্বর পাতায় কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, তো এখান থেকে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। এছাড়াও যদি কেউ সহায়িকা ফলো করতে চাও তাহলে তোমরা এভাবে অ্যান্সারটা লিখতে পারো। পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে অর্থাৎ 1070 থেকে 71 খ্রিস্টাব্দ কৈবর্ত দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরেন্দ্রভূমিতে যে বিদ্রোহ হয়েছিল তাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। নেতা কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য, যার অপর নাম দিব্যক বা দিবক। তাঁর ভাই রুদক, যার অপর নাম রুদ্রক, এবং রুদ্রকের পুত্র ভীম। বিদ্রোহের কারণ প্রথমত, পাল রাজা রাজ্যপালের মন্ত্রী হন কৈবর্ত যশোদাস। তারপর থেকে কৈবর্তদের রাজনৈতিক উত্থানের সূচনা হয়। দ্বিতীয়ত, কৈবর্ত দিব্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। পাল রাজাদের দুর্বলতা, অভ্যন্তরীণ গোলযোগ এবং রাজপরিবারের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য বিদ্রোহ ঘোষণা করেন। দিব্যের জয় বিদ্রোহীদের হাতে পাল রাজা মহিপাল নিহত হন। বিদ্রোহে জয়লাভ করে দিব্য বরেন্দ্রতে তাঁর ক্ষমতা প্রতিষ্ঠা করেন। দিব্যর মৃত্যুর পর রুদক ও ভীম সিংহাসন লাভ করেন। বিদ্রোহ দমন পাল রাজা রামপাল কয়েকজন আঞ্চলিক সামন্ত রাজাদের সাহায্য নিয়ে কৈবর্ত শাসক ভীমকে পরাজিত ও নিহত করেন এবং বরেন্দ্র পুনরুদ্ধার করেন।
রামপাল রামাবতী নগরে তাঁর রাজধানী প্রতিষ্ঠা করেন, তবে এই বিদ্রোহ পাল সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। 2 দাগে রয়েছে দক্ষিণ ভারতের চোল শক্তির স্বরূপ ব্যাখ্যা করো। রায়মার্টিনের সহায়িকা থেকে তোমরা এই অ্যান্সারটা করতে পারো, কারণ এটা ডিটেলসে টেক্সট বইয়ে তোমরা পাবে না। চোল সাম্রাজ্যে রাজা ছিলেন সর্বেসর্বা। রাজাকে সাহায্য করত মন্ত্রীদের একটি পরিষদ। সমগ্র চোল রাজ্যকে চোল মণ্ডলম বলা হতো। চোল মণ্ডলমে সুন্দর শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। শাসন ব্যবস্থা প্রদেশ বা মণ্ডলম। সমগ্র চোল সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। চোল সাম্রাজ্যের প্রদেশকে মণ্ডলম বলা হতো। জেলা বা কোট্টাম। চোলদের প্রদেশগুলি কয়েকটি জেলা বা কোট্টামে বিভক্ত ছিল। অঞ্চল বা নাড়ু। চোল রাজ্যে জেলাগুলি অঞ্চল বা নাড়ুতে বিভক্ত ছিল। কতকগুলি গ্রাম নিয়ে নাড়ু তৈরি হতো। গ্রাম পরিষদ বা উর। চোল শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল গ্রাম। গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। চোল শাসন ব্যবস্থায় উর এবং নাড়ু ছিল স্থানীয় সংগঠন। এরা স্বায়ত্তশাসন, বিচার ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করত। সভা। চোল রাজ্যে কাবেরী নদীর উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে নতুন নতুন গ্রামের পত্তন হয়েছিল। এই নতুন গ্রামগুলির তদারকি ও প্রশাসনিক দায়িত্ব পালন করত সভা। সভা ছিল অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন। নগরম। চোল রাজ্যে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের উন্নতির জন্য নগরম নামে একটি পরিষদ গড়ে উঠেছিল। নালন্দা মহাবিহারের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা তোমাদের টেক্সট বইয়ের 32 নম্বর পাতায় সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে পুরোটা লিখে দেবে। নালন্দা মহাবিহার। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।